তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আলোর মতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা যেতে চলেছি চালতেবেরিয়া ঈদগাহ ময়দান। ওখানে আসছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো ওখানে গিয়ে কি হয় আপনাদেরকে দেখাবো। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো চলো ওখানে গিয়ে কি হয় আপনাদেরকে দেখাবো, ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তো ফাইনালি আমরা চলে এসেছি চালতেবেরি গ্রামে। আর এসেই দেখতে পাচ্ছি যে বিয়ের সাজ একেবারে আছে। আর এখানে আছে আমাদের আইসিএস বাংলার রশিদা। তো দাদা, আজকে কি এই যে বিয়ের সাজ, এটা কি তোমার বিয়ে হচ্ছে না কি বলো তো? বুঝতে পারছি না ঠিক। বিয়ে বলতে এখন 26 সাল, তো বিয়ে এখন দেরি আছে। ব্যাপারটা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সামনে, তো 26 সালের পরে ঘটনাটা বলা যাবে। তা বিয়ে তাহলে হবে তাহলে খুব তাড়াতাড়ি? বিয়ে 26 সালের পরে, এখন চিন্তা ভাবনা ভোট হবে, কেমন লাইন গার্ড হবে। এখানে যে বিয়ের সাজটা, বিয়েটা নওশাদ সিদ্দিকী না তোমার হচ্ছে? এখন নওশাদ সিদ্দিকী বা আমার তেমন কোনো ব্যাপার নাই। ব্যাপার হচ্ছে প্যান্ডেল মানে বিয়ে, এটা ভাবলে হবে না। আইএসএফ মানে একটা সাজা গোজা জায়গা আর ভদ্র জায়গা। আর এটা তো কোনো টিএমসির এখানে কোনো প্রোগ্রাম না, এখানে আইএসএফ জিনিসটা একটা নামি কাফি। এবং যে প্রোগ্রামটা আপনারা দেখছেন, এখানে একটা অঞ্চল গঠনের কাজ চলছে। এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এসছে এই চালতেবেড়ি অঞ্চলে। বিয়ে টিয়ে কিছু নয়, আর বিশৃঙ্খলা ছড়াবেন না বিয়ে টিয়ে বলে। এটা কোনো আমি প্রথমে ভেবেছিলাম যে রশিদ ভাইয়ের বিয়েটা হয়তো হচ্ছে, কারণ রশিদ ভাইয়ের এখানে তো লোকজন ভর্তি। আর তোমার ক্যামেরাম্যানটা কোথায় দেখতে পাচ্ছি না তাকে? ক্যামেরাম্যান ওই সাইডে বসে আছে। ওই যে বিন্দাস বসে আছে। দাদা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে বিয়ের প্যান্ডেল হচ্ছে, এটা কি তোমার বিয়ে হবে নাকি না রশিদ ভাইয়ের? রশিদ ভাইয়ের হয়তো হবে। হবে সত্যি? হ্যাঁ, শিওর। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা বেশি করে শেয়ার করো। ফাইনালি কিন্তু ভাইজান চলে এসছে, দেখতে পাচ্ছেন ভাইজানের কর্মীরা একেবারে তারা উল্লাস হয়ে আছে বিধায়ককে একবার দেখার জন্য। চলো আমরা তোমার সঙ্গে, তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে। ইন্ডিয়ান সেগুলো एक एक आगे आगे चलो, आगे आगे चलो, चलो 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 चलो। इनकलाबी इनकलाबी क्या, इनकलाबी क्या, जिंदाबाद जिंदाबाद। ये सब क्या, जिंदाबाद जिंदाबाद। ये सब क्या, जिंदाबाद। आगे चलो चलो। जिंदाबाद দিলীপ ঘোষ বারবার বলছে যে এবারে 2026-এ হয়তো উপমুখ্যমন্ত্রী মুসলিম সমাজ থেকেই হবে। তাহলে সেটা কি নওশাদ সিদ্দিকী হবে এরকম সম্ভব? আমার উপমুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই। যদি আমার সবুজ গাড়ি নিয়ে চড়ার ইচ্ছা থাকতো, লাইট নিয়ে চড়ার ইচ্ছা থাকতো, তাহলে তখন আমি তৃণমূলের নাম লিখিয়ে দিতাম। আর যে এখানে আপনারা সাধারণ মানুষ আমাকে ভিড় করে দাঁড়িয়েছে, পরিবর্তনে তৃণমূলের কিছু লোক আমার সাথে থাকতো, কিন্তু আমি ওটা চাইনি। আমি চাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে। আমি উপমুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী হয়ে লাভটা কি হবে? একটা সুন্দরবনের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে, নাহলে প্রাইভেটে যেতে হচ্ছে। ঝাড়গ্রামের মানুষকে কলকাতায় ওষুধ ট্রিটমেন্টের জন্য আসতে হচ্ছে। কুচবিহারের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে আসতে হচ্ছে। আর আমি উপমুখ্যমন্ত্রী হব, আমি মন্ত্রী হব, লাভ কি হবে? এই মন্ত্রিত্ব আমার দরকার নেই। সাধারণ মানুষ হয়ে থাকবো। আমাদের লড়াই হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পাবলিক ট্রান্সপোর্ট, মানুষের মাথাপিছু গড় ইনকাম, কৃষকদের মাথাপিছু গড় ইনকাম, শ্রমিকদের ন্যূনতম মজুরি 18,000, এইগুলো এস্টাবলিশ হোক, তাহলেই আমরা সার্থক হব। শেষ প্রশ্ন, 2021 সালের পর থেকে আজ পর্যন্ত যেভাবে আমরা আইএসএফ এর সাড়া দেখছি এবং যেভাবে তৃণমূলের একেবারে সমর্থকরা আইএসএফ এ যোগদান করছে, সেই ক্ষেত্রে 2026-এ নওশাদের মতো আরো প্রতিবাদী আমরা তো চাইবো, আর চাইবে পাবলিক যে ডবল ডিজিট আইএসএফ কে পৌঁছাতে হবে।
অনেক গল্প হয়েছে 2021-এ বিজেপি চলে আসবে বলে অনেক ভয় দেখিয়েছিল। 2021, 2025 বাংলার মানুষ বুঝতে পারছে যে বিজেপিকে কে বাংলায় জীবিত রেখেছে রাজনৈতিক ভাবে, তৃণমূল কংগ্রেস। সুতরাং 2026-এ এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ। আইএসএফ কে ডবল ডিজিটে পৌঁছাতে বাংলার মানুষ। আইএসএফ পার্টির কর্ণধার আব্বাস সিদ্দিক 2021-এ উনি ফান্ডে এসে লড়েছিল, ওনাকে আমরা প্রশ্ন করেছি 26-এ আপনাকে দেখা যাবে, উনি উত্তর দিয়েছে যে নওশাদ সিদ্দিক কিংবা রাজ্য নেতৃত্ব বললে উনি 26-এ লড়াই করবে। আপনারা কি আব্বাস সিদ্দিকের লড়াই? দেখুন, একটা কথা বলি, উনি হচ্ছে আমাদের পার্টির সুপ্রিমো, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, আমাদের পৃষ্ঠপোষক। আমি এটা যদি উদাহরণ যদি বলি, পরমাণু বোমা আমি মনে করি মারার জন্য তৈরি হয়নি, ভয় দেখানোর জন্য। তো আমাদের উনি পরমাণু বোমা, যেখানে না পাবে সে ধ্বংস হয়ে যাবে। সময় তাকে আছে তো। আমরা যখন পারফর্ম করছি, বুঝে নিতে পারছি, তাহলে আমার হাই প্রোফাইলকে তখন রিজার্ভে রাখি না। আমি ন্যাশনাল লেভেলের ভলিবল প্লেয়ার ছিলাম, আমরা জানি রিজার্ভ বেঞ্চ যত শক্তিশালী হবে টিম তত ভালো খেলবে। আমাদের রিজার্ভে যখন পীরজাদা আব্বাস সিদ্দিকীর মতো ব্র্যান্ড আছে, আমরা তো আমাদেরকে সামলাতে পারছি না। এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার ভাইজানকে কি করবে? সব দেখতে পাবেন, 2026-এ অনেক খেলা হবে। এত বড় ইস্যু 21-এর মঞ্চে থেকে একটা বাক্য কেউ বললেন, মুসলিম ভোট তো পকেটে ভরে নিয়েছে, অসুবিধা কোথায়? মুসলিম ভোট যদি হাতছাড়া থাকতো তাহলে ওয়াকাফ নিয়ে চিৎকার করতো। আজ চালতাবাড়িয়া অঞ্চলে এলেন, এই অঞ্চলের যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ছিলেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কতদূর, আর এটা নিয়ে আপনি কি মন্তব্য? দেখুন, ইনভেস্টিগেশনের পার্টটা পুলিশ দেখবেন আর পরিবারের লোকজন জানে কত দূর এগোচ্ছে। তবে আমি একটা কথা বলি, আমি আব্দুর রাজ্জাক খাঁকে তৃণমূলের নেতার থেকেও আমি মনে করি তিনি একজন ভাঙড়ের ভোটার, এটা আমার কাছে বড় পরিচয়। আমি আইএসএফ এর নেতার থেকেও আমি একজন ভাঙড়ের বিধায়ক, এটা আমার কাছে বড় পরিচয় আজকের দিনে। সুতরাং রাজ্জাক খাঁ পরিবার যাতে ন্যায় পায়, রাজ্জাক খাঁকে যে বা যারা খুন করলো প্রত্যেকে যাতে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায়, তার জন্য আমি শেষ দিন পর্যন্ত ওর পরিবারের সাথে থাকবো। আমাকে সামনে এসে সব লড়াই করতে হবে এটা নয়, ওনার পরিবারকে আমি ব্যাকডোর থেকেও সাপোর্ট দেব এই খুনের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমার ভাঙড়ের সাধারণ মানুষ খুন হলেও যতটা আমি চিন্তিত, আক্রমণ হলে যতটা চিন্তিত, তৃণমূলের লক্ষ্য যদি আক্রান্ত হয় আমি অতটাই চিন্তিত হব, আইএসএফ এর লক্ষ্য আক্রান্ত হলে অতটাই চিন্তিত হব। কারণ আমি একজন বিধায়ক, আমার কাছে প্রত্যেকটা ভোটারের মান সম্মান সমান। লাস্ট কোশ্চেন, শওকত মোল্লা একটা জনসভা থেকে পরিষ্কার বলেছেন যে রেজ্জাক খুনের ঘটনায় আমি চাইলে নওশাদ সিদ্দিককে জড়িয়ে দিতে পারতাম। আমার নামটা নিতে বলুন না, এখন যে জায়গা থেকে নিতে বলুন না। আমি তো অপেক্ষা করছি আমাদের কোনো একটা ছেলে বা সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা হোক, তাদেরকে নিয়ে আমি হাইকোর্টে যাব সিবিআই চাইতে। আর আপনাদের বলে রাখছি, সিবিআই চাইলেই শওকত সাহেবের রাইট, লেফট, ব্যাক, ফ্রন্ট অনেকে উঠে যাবে। হয়তো উঠে যাবার লিস্টে শওকত সাহেবকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, আমি এতটা বলে যাচ্ছি। আমার নাম যদি আমি যদি অন্যায় করে থাকি কেন ছাড়বে? আমার ছেলে যদি কেউ কোনো পার্টির কেউ অন্যায় করে থাকে কেন ছাড়বে? বলুক, যদি কেউ অন্যায় করে থাকে ঘাড় ধরে পুলিশের থানায় তুলে দিয়ে দেবো। কারণ এই হিংসা মারামারি রাজনীতি আমি কাউকে শিখাই না, করতেও দেবো না। রাজ্জাক খাঁ দুটো, একটা ছেলে একটা মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার আছে। আজকে চাকরি দিয়েছে পার্ট টাইম, একটা দিত না, আমি যদি না চিৎকার করতাম আর তত তাড়াতাড়ি পেত না। 10,000 টাকা মাইনের চাকরি দিয়েছে, পরিবারটা বাঁচলেও। কিন্তু ওই বাচ্চাটি, ছেলেটি, মেয়েটি জীবনে বাবা বাপ বলে ডাকা সাতটা তো মিটে গেল। এর ক্ষতিপূরণটা দিতে পারবে? খুন হলো শওকত ঘনিষ্ঠ, অ্যারেস্ট হলো শওকত ঘনিষ্ঠ, শওকত মোল্লা পার পাবেন, এটা আপনাদের বলে রাখছি।